সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষের শোভাযাত্রায় আওয়ামী লীগের লাখো নেতাকর্মীর ঢল। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়ার শপথ। শিগগিরই বিদেশ যাবে ৯ লাখ কর্মী, বাড়বে রেমিট্যান্স, জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। বিমান ভাড়া কমানো সহ নতুন সুযোগ সৃষ্টির আশা পররাষ্ট্রমন্ত্রীর। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি খান তাজনীন হাসান। লাখো মানুষের অংশগ্রহণে হয়ে গেল বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে আওয়ামী লীগের শোভাযাত্রা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে গিয়ে শেষ হয় এই র্যালি। মহানগরের প্রতিটি ইউনিটের পাশাপাশি এতে যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারাও। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলা গড়তে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। একই সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে বলেও আশা নেতাকর্মীদের। এই জনসমুদ্র, এই স্লোগান উদযাপনের, অর্জনের। রাজনৈতিক আর ইতিহাসের পরিক্রমায় বাংলাদেশ অতিক্রম করছে এক ঐতিহাসিক ক্ষণ, যে ক্ষণে মিলে গেছে বিজয়ের ৫০ বছর আর মুজিব শতবর্ষের আয়োজন। তাই তো ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্ণাঢ্য এই শোভাযাত্রা। গেল এক যুগে দেশে যে উন্নয়ন হয়েছে তা কেবল মুক্তিযুদ্ধের নেতৃত্বে থাকা দল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই সম্ভব হয়েছে, এমনটাই দাবি শোভাযাত্রায় অংশ নেয়া নেতাদের। আগামী দিনে মুক্তিযুদ্ধের চেতনায় সকল ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে এগিয়ে যাবে বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। আজকে স্বাধীনতার ৫০তম বর্ষের বিজয় দিবসে আমাদের প্রত্যাশা হচ্ছে স্বাধীনতা বিরোধী অপশক্তির চূড়ান্তভাবে নিপাত যাক। এখনো সাম্প্রদায়িকতা সৃষ্টির মাধ্যমে বাঙালির ঐক্য ফাটল দেওয়ার চেষ্টা চলছে। এখনো গণতন্ত্রের নামে অগণতান্ত্রিক শক্তি গণতন্ত্রকে নস্যাৎ করবার চেষ্টা করছে। যার ত্যাগ আর সাধনায় এই ভূখণ্ড বিজয়ের স্বাদ পেয়েছে, সেই জাতির পিতার দলের কর্মীরা বলছেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে অর্থনৈতিক মুক্তি অর্জনের স্বপ্ন বাস্তবায়নও এখন বেশি দূরে নয়। সুবর্ণ জয়ন্তীতে আমরা আনন্দ মিছিলে এসে আমরা খুব গর্বিত। আমার কন্ট্রিবিউশনটা থাকবে দেশের জন্য কাজ করা, দেশের উন্নয়নের জন্য কাজ করা। এই বিজয় মিছিলকে আগামী প্রজন্মের কাছে আমরা আজকে পৌঁছে দিতে চাই। আগামী বাংলাদেশ স্বনির্ভর বাংলাদেশ হিসেবে, ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রগতি নিয়ে এই বাংলাদেশ এগিয়ে যাবে। ৫০ বছর পূর্তিতে আমরা অংশগ্রহণ করতে পারতেছি, এই জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। যুব শক্তিতে রূপান্তরিত করার মাধ্যমে আমরা সামনের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এই র্যালিতে এগিয়ে যাচ্ছি। আজকের এই র্যালি প্রমাণ করে এই বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ। টানা ৩ মেয়াদের ধারাবাহিকতা আগামীতে রক্ষা করতে পারলে সমৃদ্ধ দেশের কাতারে পৌঁছার পথ মসৃণ হবে বলেও আওয়াজ ওঠে শোভাযাত্রা থেকে। বিজয়ের নেশায় বিভোর বাঙালি বিলিয়ে দিয়েছিল প্রাণ, তাই তো চড়াই উতরাই সংগ্রাম সফলতার ৫০ বছরে এসে বিজয় শোভাযাত্রায় দৃপ্ত সংকল্প সবার এগিয়ে নিতে হবে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে নির্মিত বাংলাদেশকে, রুখে দিতে হবে সকল অশুভকে। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরেও বিভিন্ন জেলায় হয়েছে বিজয় শোভাযাত্রা। আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও এতে অংশ নেন সর্বস্তরের মানুষ। ব্যুরো ও জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ উচ্চারণ করে বিজয় শোভাযাত্রায় অংশ নিয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই র্যালি করা হয়। শনিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি বের করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বরিশালে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিজয় সমাবেশ করেন নেতাকর্মীরা। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। জাতীয় পতাকা নিয়ে বিজয় র্যালি করে গাইবান্ধা জেলা আওয়ামী লীগ। কার্যালয় থেকে বের হওয়া র্যালিটি আসাদুজ্জামান স্কুল অ্যান্ড কলেজ চত্বরে গিয়ে শেষ হয়।
রংপুরে বিজয় র্যালি বের করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধু চত্বরে জাতির জনকের মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাগুরা, ফরিদপুর, নাটোর ও বাগেরহাটে বিজয় র্যালি করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। শিগগিরই 9 থেকে 9.5 লাখ কর্মী বিদেশ যাবে জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন, আগামী বছর রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। এদিকে প্রবাসীদের বিমান ভাড়া কমানো সহ বিভিন্ন দেশে নতুন কর্মসংস্থান উন্মুক্ত করতে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের আয়োজনে একথা বলেন দুই মন্ত্রী। একটু আর্থিক সচ্ছলতার জন্য দেশ স্বজন ছেড়ে প্রবাসে যাচ্ছেন লাখো বাংলাদেশি। তাদের শ্রমে ঘামে পাঠানো রেকর্ড রেমিটেন্সে সচল থাকছে দেশের অর্থনীতি। তাদের অবদানের স্বীকৃতি দিতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে এক অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এদিন প্রবাসীদের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি ও প্রবাসী সিআইপিদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানান, চলতি অর্থ বছরে 9 থেকে 9.5 লাখ কর্মী বিদেশে পাঠানো হবে। এতে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। উন্নয়নের মহাসড়কে প্রবাসীদের অংশ নিতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান তিনি। গত মাসে আমরা কিন্তু 1 লাখেরও বেশি মানুষ পাঠিয়েছি। বছরের শেষে জুন মাসে গিয়ে আমি তো আশা করছি যে 9 লাখ 9.5 লাখ মানুষ কিন্তু বিদেশে গমন করবে। আপনারাই বলবেন যে বিমান ভাড়ার কি করতেছেন। আমরা কিন্তু এটা নিয়ে অনেক পদক্ষেপ নিয়েছি, অনেক পর্যায়ে কথা হয়েছে। ইভেন 2 দিন আগেও আমার মাননীয় প্রতিমন্ত্রীর সাথে কথা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে নতুন কর্মসংস্থান উন্মুক্ত, বিদেশে অদক্ষ শ্রমিকদের প্রশিক্ষণ, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেয়া সহ প্রবাসীদের জন্য নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। যারা অভিবাসী আছেন তাদের হয়রানি বন্ধ এবং তাদের সেবার মান উন্নত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় একটি ইকোনমিক ডিপ্লোমেসি নামে একটি পলিসি প্যাকেজ গ্রহণ করেছে। এদিন র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে আবার মানবাধিকারের কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশেদ চৌধুরী তো আটকে রেখেছে, এটা দেয় না, এটা খুনিকে রেখেছে আবার আইনের কথা বলে, মানবতার কথা। যে মানবতা লঙ্ঘন করলো, মানুষ মেরে ফেললো, তাকে তারা আশ্রয় দিয়ে রাখে, এটা তো ঠিক না। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপে দেশটির পররাষ্ট্র দফতরকে বাধ্য করেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। বিচার প্রার্থীদের ভোগান্তি কমাতে বিচারকদের আরও বেশি মনোযোগী হতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তথ্য প্রযুক্তির পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে বিচার ব্যবস্থা আরও গতিশীল করার তাগিদ দেন তিনি। শনিবার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন রাষ্ট্রপতি। একই অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিচার বিভাগ আজ সম্পূর্ণ স্বাধীন। স্বাধীন বাংলাদেশে প্রথম উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয় 1972 সালের 18 ডিসেম্বর। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার, 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচার সহ নানা আলোচিত ও জনকল্যাণ সংশ্লিষ্ট বিচার কাজ নিষ্পত্তি করে প্রতিষ্ঠানটি। শনিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস 2021 উপলক্ষে আদালত চত্বরে অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এ সময় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। আইনমন্ত্রী আনিসুল হক তার বক্তব্যে বলেন, দেশে বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছিল তা থেকে বেরিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় বিচার বিভাগ আজ স্বয়ংসম্পূর্ণ। সংবিধানের 5ম ও 7ম সংশোধনী বাতিলের রায় একদিকে যেমন অবৈধ ও অগণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ বন্ধ করে দিয়েছিল, অন্যদিকে তেমনি বাংলাদেশের গণতন্ত্রের ভিত্তিকে সুদৃঢ় করেছে। আমরা গর্বের সাথে বলতে পারি, আজকের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। এ সময় সাধারণ মানুষের আস্থা অর্জনে সময় মতো আইনানুগভাবে বিচার কাজ পরিচালনার জন্য আইনজীবী ও বিচারকদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। জনমানুষের এই সঙ্গত যৌক্তিক প্রত্যাশা পূরণে যত্নবান হতে হবে। বিচারকদের মনে রাখতে হবে যে
একটি স্বাধীন বিচার ব্যবস্থার অন্তর্নিহিত শক্তি উৎস হলো জনগণের আস্থা। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিচার ব্যবস্থা গতিশীল করতে হবে। দেশের বিচার ব্যবস্থার সর্বস্তরে ডিজিটাল করতে পারলে বিচার বিভাগের আমূল পরিবর্তন হবে বলেও মত দেন তিনি। মামলার পরিমাণ দিন দিন যে হারে বাড়ছে সেটাকে আয়ত্তের মধ্যে আনতে হলে বিচারকদেরকে আরও বেশি কাজ করতে হবে। বিচারকদের খেয়াল রাখতে হবে মামলার রায় হওয়ার পর রায়ের কপি পাওয়ার জন্য বিচার প্রার্থীদের যেন আদালতের বারান্দায় ঘোরাঘুরি করতে না হয়। 2017 সালের 25 অক্টোবর সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভায় প্রতি বছর 18 ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে র্যাব ও পুলিশ বাহিনীর প্রশংসা করে মার্কিন পররাষ্ট্র দফতরের মূল্যায়ন যথার্থ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বেতারের 82তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এর আগে বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহমদ কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বেতারের প্রবীণ ও নতুন শিল্পীরা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাধীনতার 50 বছরে দেশ এগিয়েছে অনেক দূর। গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে বাংলাদেশে র্যাবের ভূমিকার কারণে এবং পুলিশের কাউন্টার টেররিজম এবং কমিউনিটি পুলিশিং এই দুটির কারণে বাংলাদেশে জঙ্গিবাদ এবং সন্ত্রাস কমেছে। এটি আসলে আসল চিত্র, এটি সঠিক মূল্যায়ন হয়েছে এবং র্যাবের ভূমিকাকে তারা প্রশংসা করেছে। পৃথিবীর অনেক উন্নত দেশ এই জঙ্গিবাদ সন্ত্রাস দমনের ক্ষেত্রে আমরা যে সক্ষমতা প্রদর্শন করতে সক্ষম হয়েছি সেটি করতে পারেনি। ছুটি কাটানো মানেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। এবারও টানা ছুটিতে এসেছেন 5 লাখের বেশি পর্যটক। তবে দিনের বেলায় সৈকতে আনন্দে কাটলেও সন্ধ্যার পর বিনোদনের ব্যবস্থা না থাকায় হতাশা প্রকাশ করেন তারা। এজন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসা প্রয়োজন বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। কখনো সাগরের নীল জলরাশিতে সমুদ্র স্নান, কখনো টিউবে গা ভাসিয়ে অবকাশে মেতেছেন লাখো পর্যটক। সাগর তীর জুড়ে লোকে লোকারণ্য, যেন মুক্তির আনন্দ ছড়িয়ে পড়েছে সাগর তীরে। শুধু ছোটদের নয়, বড়দের কাছেও সমুদ্র যেন সমান আনন্দের বিষয় হয়ে উঠেছে। টানা ছুটিতে 3 দিন ধরে দেখা গেল পর্যটকদের এমন আনন্দের দৃশ্য। অনেক ভিড় আছে, তারপর মজা লাগছে। সময়টা খুব ভালো কাটতেছে, সময় খুব ভালো লাগতেছে, আবহাওয়া খুব ভালো। সাগরের জলরাশি বা বালিয়াড়ি ছাড়া কক্সবাজারে নেই পর্যাপ্ত কোনো বিনোদনের ব্যবস্থা। ফলে বিকেলে সূর্য ডুবার সঙ্গে সঙ্গে আর কিছুই করার থাকে না পর্যটকদের। সন্ধ্যার পর বিনোদনের অভাবে হতাশ হয়ে পড়েন তারা। সন্ধ্যাবেলায়ও কিছু থাকতো, লাইক থিম পার্ক, তাহলে পর্যটনদের জন্য অনেক সুবিধা হতো। আলাদা এক্সট্রা কোনো বিনোদনের ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই আমাদের জন্য অনেকটা ভালো হতো, টাইমটা আরো ভালোভাবে এনজয় করতে পারতাম। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা গড়ে তোলার জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসা প্রয়োজন। এতে যেমন দেশি বিদেশি পর্যটকের আগমন বাড়বে, ঠিক তেমনি পর্যটকরাও আর হতাশা নিয়ে ফিরে যাবেন না। সরকারি উদ্যোগ অনুসারে যেভাবে চোখে পড়ার মতো কথা ছিল স্ট্রাকচারাল গুলি বাদে অ্যামিউজমেন্টের, সেই ধরনের কোনো কিছু আমরা কিন্তু এখনো দেখতে পাইনি। নতুন নতুন যদি আমরা যে সম্ভাবনাময় পর্যটন খাতগুলো আছে, জায়গাগুলো আছে, এগুলোকে যদি আমরা যদি এটা কনসেন্ট্রেশনটা বাড়াতে পারি, আমার মনে হয় আমাদের এখানে টুরিস্টের কখনো অভাব হবে না। পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছে, গেল 3 দিনের টানা ছুটিতে সৈকত শহর কক্সবাজারে 5 লাখের বেশি পর্যটকের আগমন ঘটেছে। এটি কক্সবাজারে এই বছরে পর্যটক আগমনের রেকর্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে প্রকৃতির মুগ্ধ স্নিগ্ধ ছোঁয়া পেতে পর্যটকরা ছুটেছেন হ্রদ, পাহাড় ও ঝর্ণার জেলা রাঙামাটিতে। জেলার বিনোদন কেন্দ্রগুলোতে এখন মানুষের উপচে পড়া ভিড়। শতাধিক হোটেল মোটেলে জমে উঠেছে ব্যবসা বাণিজ্য। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
বিজয় দিবস ও সাপ্তাহিক ছুটিতে নগর জীবনের ক্লান্তি দূর করতে হ্রদ পাহাড়ের শহর রাঙামাটিতে ছুটে এসেছেন ভ্রমণ পিপাসুরা। ঝুলন্ত সেতু, পলওয়ে পার্ক, সুবলং ঝর্ণা, সাজেক ভ্যালির চোখ জোড়ানো অপার সৌন্দর্যে মুগ্ধ দর্শনার্থীরা। হ্রদের নীল জলরাশির বুকে সারি সারি নৌকার দোল মন ভালো করে দেয়। কর্মব্যস্ততার মাঝে ছুটি পাইছি, বন্ধু বান্ধবদের নিয়ে আসি। পাহাড়, নদী এগুলা দেখে, ঝুলন্ত ব্রিজ এগুলা দেখে অনেক ভালো লাগলো। চিটাং থেকে আসছি রাঙ্গামাটি ঘুরতে, জায়গাটা অনেক সুন্দর। পর্যটকদের আগমনে আবাসন ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা, তবে ব্যবসা জমজমাট হওয়ায় খুশি তারা। করোনার পরে এটাই আমাদের একটা ভালো বিজনেস হচ্ছে। পর্যটকদের নিরাপত্তায় নিয়মিত টহলের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশের স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা প্রত্যেকটা পর্যটক স্পটে আমাদের ট্যুরিস্ট পুলিশ টহল আছে, মোবাইল টিম আছে। ঝুলন্ত সেতুতে যাতে জটলা না হয় সেজন্য আমরা বড় মাইক লাগিয়ে আমরা সতর্ক করছি। হোটেল মোটেল ব্যবসায়ীদের তথ্য মতে টানা 3 দিনের ছুটিতে রাঙামাটি জেলায় প্রায় 50,000 পর্যটকের আগমন ঘটেছে। সময় সংবাদ, রাঙামাটি। যে কটি খাত লাগাতার উচ্চ প্রবৃদ্ধির রপ্তানি আয় যোগ করছে দেশের অর্থনীতিতে, তার মধ্যে অন্যতম আসবাবপত্র প্রস্তুতকারক শিল্প। তবে উদ্যোক্তারা বলছেন, সম্ভাবনা জাগালেও এর সুফল নিতে পারছেন না তারা। কাঁচামাল আমদানিতে তাদের দিতে হয় উচ্চ হারে শুল্ক, আর দক্ষ কর্মী তৈরিতে নেই সরকারি কোনো উদ্যোগ। কামরুল হাসান সবুজের রিপোর্ট। শ্রমিকের কর্মনিষ্ঠায় আধুনিক মেশিনে তৈরি হচ্ছে আসবাবপত্রের বিভিন্ন অনুষঙ্গ। 12 থেকে 13,000 কোটি টাকার দেশীয় বাজারের চাহিদা মিটিয়ে মেড ইন বাংলাদেশ তকমা নিয়ে এগুলো যাচ্ছে বিশ্ববাজারে। বিশ্লেষণে দেখা গেছে, গত 1 দশকে ফার্নিচার শিল্পের রপ্তানি আয় বেড়েছে প্রায় দ্বিগুণ। দেশি বিদেশি বাজার চাহিদা মাথায় রেখে উৎপাদন পরিকল্পনা সাজানো হলেও থেকে যাচ্ছে দক্ষ জনবলের অভাব, এমনটাই বলছেন উদ্যোক্তারা। মেশিন চালানোর মতো দক্ষ যে শ্রমিক দরকার হয়, এইটা অ্যাকচুয়ালি আমাদের যে ইনস্টিটিউটগুলো আছে ওখান থেকে যে দক্ষতা আমরা এখন পাচ্ছি এইটা পর্যাপ্ত না। এই ইন্ডাস্ট্রিটা গ্রো করার জন্য আরো কিছু ইনস্টিটিউট হওয়া দরকার। সম্ভাবনা জাগালেও $500 বিলিয়ন বিশ্ববাজারে বাংলাদেশের এই খাতটি এখনো ছুঁতে পারেনি $8 কোটি রপ্তানি আয়। এজন্য কাঁচামাল আমদানিতে উচ্চ হারের শুল্ককে বড় বাধা হিসেবে দেখছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন। আমাদের যে কাঁচামালের যেই ইম্পোর্ট ডিউটি, ট্যাক্স, ভ্যাট যা আছে, এবং ম্যাক্সিমামের ক্ষেত্রেই আসলে হাই ডিউটি স্ট্রাকচার আছে, যে আমাদের ইম্পোর্ট ডিউটিটা যদি লজিক্যাল পর্যায়ে আনা যায় তাহলে কিন্তু আমাদের এক্সপোর্ট অনেক বাড়বে। খাত বিশ্লেষকরা বলছেন, উদীয়মান এই শিল্পের আগামীর বাজার দখলে দরকার ছোট বড় সব কারখানায় উন্নত মানের মেশিন ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। যে ছোট ফ্যাক্টরিগুলো যদি ম্যানুফ্যাকচারিং টেকনিক ডেভেলপ করে, তাহলে ওই বড় ফ্যাক্টরি যদি যে বললাম যে 10,076 লাগবে, সে কিন্তু ওরা 5টা ফ্যাক্টরিতে সে কিন্তু ভাগ করে দিতে পারতো। এখন তো দেওয়ার মতো জায়গা নেই। টেকনোলজি অটোমাইজেশন বা হাইটেক ইন্ডাস্ট্রি কীভাবে কাজ করছে এটা নিয়েও কেউ ভাবে না, সে জানে না। সো ওই যে নলেজটা মোটামুটি জিরো লেভেলেই। শিল্প সংশ্লিষ্টদের দাবি, বর্তমানে 25 লাখের বেশি মানুষের কর্মসংস্থানের যোগান দিচ্ছে খাতটি। এই হিসেবে তৈরি পোশাক শিল্পের পরেই রয়েছে আসবাবপত্র নির্মাণ খাত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।